আমার নাম শালিনী। আমি বাবা-মায়ের একমাত্র সন্তান। কয়েক মাস আগে আমার বাবার মৃত্যু হয়। ফলে বাড়িতে শুধু আমি আর মাই থাকতাম। আমার পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে। আমাদের ফ্যামিলি মিডল ক্লাস। কিন্তু বাবার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ করার পরেও আমার বাবাকে জীবিত বাঁচাতে পারিনি। বাবার মৃত্যুর পরে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এদিকে আমার মাও অসুস্থ। সেই কারণে তিনিও আর লোকের বাড়িতে গিয়ে কাজ করতে পারতেন না। ফলে আমাদের সংসারের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এখন সংসারে হাল ধরার জন্য আমাকে কিছু না কিছু করতে হবে। বুঝতে পারছিলাম না যে আমি কি কাজ করে বাড়ির অবস্থা ঠিক করতে পারবো। এদিকে মায়ের ওষুধের জন্য টাকা দরকার, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। এরপরে অবস্থার চাপে বাধ্য হয়ে আমি বাচ্চাদের টিউশন পড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমাদের এলাকা ছোট হওয়ার কারণে আমি এমন কোনো কাজও পাচ্ছিলাম না যেমনটা আমি চাইতাম। আমি এমন জায়গায় কাজ করতে চাইতাম যেখানে শুধুমাত্র মহিলারা কাজ করে, কিন্তু আশেপাশে এরকম কোনো কাজই ছিল না। সমস্ত জায়গাতে ছেলেরা কাজ করত। আমার মা আমার বাইরে গিয়ে কাজ করা পুরোপুরি বিরোধী ছিলেন। তিনি বলতেন, যদি আমাদের না খেয়েও মরতে হয় তবুও তোর বাড়ি থেকে বাইরে গিয়ে কাজ করা দরকার নেই। তার কথা মতো আমি চুপচাপ বাড়িতে বসিত গেছিলাম। কিন্তু বাড়ির খারাপ অবস্থা আর মায়ের সময় মতো ওষুধ না পাওয়া আমার মাকে খুব বেশি অসুবিধায় ফেলে দিয়েছে। এখন ধীরে ধীরে আমাদের না খেয়ে থাকার মতো অবস্থা এসে গেল। বাবার মৃত্যুর সাথে সাথে আমাদের জীবন থেকে সমস্ত সুখ শান্তি হারিয়ে গেছে। আমাদের আশেপাশের লোকেরাও আমাদের মতোই গরিব। আমি আশেপাশে বাচ্চাদের টিউশন পড়াতে চাইতাম, কিন্তু আমি ভরসা পাচ্ছিলাম না যে আমার পাড়ার লোকেরা আমার টিউশন পড়ানোর ফিস দিতে পারবে। আর টাকা ছাড়া আমার সংসার চলবে না। তারপরে আমার এক বন্ধু আমাকে অ্যাডভাইস দিল যে যদি আমি বাড়ি বাড়ি গিয়ে লোকেদের বাচ্চাকে টিউশন পড়ানো শুরু করি তাহলে আমি বেশি টাকা ফিস পাবো। আজকালকার সমাজে বেশিরভাগ প্যারেন্টস নিজের বাচ্চাকে বাড়িতেই রাখা সেফটি মনে করেন। এই কারণে কোনো টিচার তাদের বাড়িতে গিয়ে পড়ালে তারা বেশি টাকা দেয়। যখন আমি এই ব্যাপারে খোঁজ খবর নিলাম তখন সবাই আমাকে একটাই অ্যাডভাইস দিল যে বাড়ি বাড়ি গিয়ে পড়ালে আমার জন্য বেশি ভালো হবে, আর এই কাজের জন্য আমি টাকাও বেশি পাবো। আমি তো এই কাজ করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমার মা আমাকে বাড়ি থেকে বের হতে দিতে চাইতেন না। অনেক কষ্টে আমি এই কাজের জন্য মাকে রাজি করিয়েছিলাম, কেননা এখন আমাদের জন্য খাবারের খরচা জোগাড় করাই কষ্টকর হয়ে গেছিল। এই কারণে আমাকে কিছু না কিছু করতেই হতো। এখন ধীরে ধীরে ক্লান্ত হয়ে আমার মাও আমার কথা মেনে নিয়েছিলেন। আমি দুই এক জায়গায় নিজের পরিচিতের সাথে কথা বললাম, যদি কারো টিউশন মাস্টারের দরকার হয় তাহলে তারা যেন আমাকে জানায়। কয়েকদিন পরে আমি একটা ভালো ফ্যামিলিতে টিউশন পড়ানোর অফার পেয়ে গেলাম। প্রথম আমি জানতাম না যে কি কি জিনিস তাদের কাছে শর্ত হিসাবে আমার রাখা উচিত। বাড়ির শুধুমাত্র আমি একাই ইনকাম করার মতো লোক, আর এই কাজটা আমি শুধুমাত্র বাধ্য হয়েই করেছি। এখন আমি বেশ কিছুদিন থেকে পড়াতে শুরু করে দিয়েছি। বিকেল 3টা থেকে রাত্রে 8টা অবধি বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে পড়াতাম। আমি মোট 3টা বাড়িতে টিউশন পড়াতাম। তার মধ্যে একটা বাচ্চা ছিল যাকে আমি 6:30 থেকে 8টা অবধি পড়াতাম। বাচ্চাটার নাম অর্ক। প্রথম তো অর্ক আমার সাথে খুব অদ্ভুত কথা বলতো। ওর বাবা মায়ের একমাত্র সন্তান। বাড়িতে মা ছেলে ছাড়া আর কেউই থাকতো না। অর্কর বয়স 13+, আর ও ক্লাস 7-এ পড়তো। ওর মা আমাকে বলেছিল যে অর্ক তাদের খুব যত্নের একমাত্র সন্তান। ওর বাবা কোনো বড় কোম্পানিতে কাজ করে, সেই কারণে তাকে অন্য শহরে থাকতে হয়। আমি মনে মনে ভাবলাম, যাক, এটা আমার পক্ষে ভালো। এরা খুব বড় লোক, এখানে আমি টিউশন পড়িয়ে ভালোই বেতন পাচ্ছিলাম। অর্ককে পড়ানো আমার 20 দিন পার হয়ে গেছে। হঠাৎই একদিন আমি দেখলাম যে আমি যখন ওকে হোমওয়ার্ক দিচ্ছিলাম তখন ওর হোমওয়ার্কের খাতাতে অদ্ভুত অদ্ভুত স্কেচ আঁকা দেখতে পেলাম। কিছু অদ্ভুত অদ্ভুত লাইন আঁকা থাক। আমি এসব লাইনের মানে তো বুঝতে পারতাম না, কিন্তু এর মানে আমি জানতে চাইতাম। আমি ভেবেছিলাম যে হয়তো অর্ক ফ্রি টাইমে এইসব কাজ করে, কিন্তু একদিন হঠাৎ আমি ওর খাতায় অদ্ভুত কিছু মুখে ছবি দেখলাম। এই কথাটা যখন আমি ওর মাকে বললাম তখন তিনি বললেন তার ছেলে ছবি আঁকায় খুব ইন্টারেস্ট, আর ও বড় হয়ে একজন আর্টিস্ট হতে চায়। কিন্তু ওর মা চায় যে তার ছেলে হাই এডুকেটেড নিক, যাতে পরে ও সিদ্ধান্ত নিতে পারে যে ও কি করতে চায়। আমি বললাম, আপনার চিন্তা ভাবনা তো খুব ভালো, কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদের যে জিনিসে ইন্টারেস্ট থাকে তাকে সেটাই করতে দেওয়া উচিত। যদি ও আর্টিস্ট হতে চায় তাহলে আপনাদের ওকে সাপোর্ট করা উচিত। আমার এই কথা শুনে অর্কর মা বললেন, তোমাকে যতটা বলা হয়েছে তুমি ততটুকুই করো। না জানি কেন তিনি আমার এই কথাতে রেগে গেলেন, আর আমাকে বললেন এরপর তুমি ওকে নিষেধ করবে যে ও যেন এই সমস্ত জিনিস থেকে দূরে থাকে। ওর মায়ের কণ্ঠে তার রাগ পরিষ্কার বোঝা যাচ্ছিল। জানি না কেন আজ তিনি এতটা রেগেছিলেন।
যদিও তিনি অন্যান্য সময় খুব ভালো ব্যবহার করতেন। যাই হোক, আমি আর কোনো কথাই বললাম না, আর অর্ককে বুঝিয়ে দিলাম যে তুমি পরীক্ষা অবধি মন লাগিয়ে পড়াশোনা করো, তারপরে দেখা যাবে যে তুমি বড় হয়ে কি হতে চাও। ও খুব একটা বেশি কথা বলতো না, হয়তো ও নিজের মধ্যে থাকতেই বেশি পছন্দ করতো। এই দিনের পর থেকে আমি ওর খাতায় বা বইয়ে এরকম কোনো লাইন বা ছবি দেখতে পেলাম না। সেদিন বুধবার ছিল। যখন আমি বাড়ি যাওয়ার জন্য বের হলাম, তখন হঠাৎ আমার মনে হলো যে কেউ যেন আমাকে পিছন থেকে ডাক দিয়েছে। কিন্তু যখনই আমি পিছনে ফিরে তাকালাম, তখন পিছনে কাউকে দেখতে পেলাম না। কিন্তু আমার কোনো বাচ্চার গলা বলে মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যেন অর্ক আমাকে ডাকছে। পরের দিন যখনই আমি ওকে টিউশন পড়ানোর জন্য গেলাম, তখন এটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে অর্কর মা আমাকে বললেন কাল রাত থেকে ওর খুব জ্বর এসেছে, আজকেও টিউশন পড়তে পারবে না। আমি ওর মাকে বললাম আমি একবার ওর সাথে দেখা করে ওর শরীর কেমন আছে জিজ্ঞেস করিনি। এটা বলে যখন আমি ওর ঘরের দিকে যেতে লাগলাম, তখন ওর মা অদ্ভুত স্বরে আমাকে থামিয়ে দিল। তিনি বললেন ও ঘুমাচ্ছে, আর তুমি কালকে না, 2 দিন পরে এসে পড়িও। যদিও আমার অর্কর মায়ের বিহেভিয়ার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি চুপচাপ তাদের ঘর থেকে বেরিয়ে এলাম। আর মনে মনে ভাবছিলাম কালকে তো ওর শরীর একদমই ঠিকই ছিল, হয়তো ওয়েদার চেঞ্জের কারণে ওর শরীর খারাপ হয়েছে। আমি বাড়ি এসে আমার মাকে কাশতে দেখে আমার মনে পড়লো যে আমি তার ওষুধ আনার কথা ভুলেই গেছি। আমি বাড়ির দরজা থেকে ওষুধের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে ফেরার সময় অর্কর মাকে দেখতে পেলাম। এনারা তো অনেক বড় লোক, তাহলে এই দোকান থেকে ওষুধ কেন নিচ্ছে? কেননা যে দোকানে আমি ওষুধ নেওয়ার জন্য এসেছিলাম সেটা একটা সাধারণ ওষুধের দোকান। আমি ওর মাকে জিজ্ঞেস না করে পারলাম না যে আপনি আর এখানে সবকিছু ঠিক আছে তো? কিন্তু তার হয়তো আমার এই প্রশ্ন করা খারাপ লেগেছিল। তখন সে চমকে উঠে বলতে লাগলো, কেন, আমি কি এখানে আসতে পারি না? আমার এখানে আসার নিষেধ আছে নাকি? আমি তার কথা সামলে নিয়ে বললাম, না না, আমি তো শুধু এটাই বলছিলাম যে আজকের আগে আমি এখানে কখনো আপনাকে দেখিনি। আসলে আমি আমার মায়ের ওষুধ নেওয়ার জন্য এখানে প্রায় আসতে থাকি। আজকে আপনি এখানে ওষুধ নিতে এসেছেন, অর্ক শরীর ঠিক আছে তো? এই কথার উত্তরে ওর মা বলেন, তুমি খুব বেশি কথা বলো। এই কথা বলে তিনি সোজা দোকান থেকে চলে গেলেন। আজকে ওই মহিলার ব্যবহার খুব অদ্ভুত লাগলো। এই মহিলা কেন আমার সাথে এরকম ব্যবহার করছে? আগে তো তিনি আমার সাথে একদমই ভালো ব্যবহার করতেন। এই কদিন থেকে এনার ব্যবহার আমার প্রতি যেন কেমন খারাপ হতে শুরু করেছে। যাই হোক, আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে মা আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে, কিছু হয়েছে নাকি? আমি মাকে বললাম, কিছু হয়নি মা, আমি একটা বাচ্চাকে টিউশন পড়াই। তার মায়ের সাথে আমার একটু আগে ওষুধের দোকানে দেখা হয়েছিল। তার বিহেভিয়ার আমার সাথে কেমন যেন ছিল। না জানি বড় লোকেরা কেন এমন হয়, টাকা পয়সা তারা ইনকাম করতে থাকে আর জীবনের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে এতটা ব্যস্ত হয়ে পড়ে যে নিজের সন্তানের সমস্যার দিকে কোনো খেয়ালই থাকে না। আমার মা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে মা, এটাই তো সম্পত্তির মোহ। বড় লোকেরা এরকমই হয়। যদি কারো একবার সম্পদের লোভ লেগে যায়, তখন সমস্ত সম্পর্ক পিছন ছুটতে শুরু করে। তাদের শুধু একটা চিন্তা থাকে যে যে কোনো রকম ভাবে টাকা ইনকাম করতে হবে। আমি আমার মাকে বললাম, আমি জানি মা যে টাকার অনেক ক্ষমতা, কিন্তু তাই বলে নিজের বাচ্চার দিকেও কি ধ্যান দেবে না? উপরন্তু কেউ যদি এদের বাচ্চার উপরে ধ্যান দেয় বা তাদের জন্য কোনো ভালো চিন্তা করে, তাহলে ওই বড় লোকদের সেটা সহ্য হয় না। আমার মা হাসতে হাসতে বললেন, এটা তো সত্যি, আর আমি তোকে এটাই বোঝাতে চাইছি যে ওই বড় লোকেরা সম্পদের সাথে সাথে লোকেদেরও নিজেদের বশ করতে চায়। এই সমস্ত লোকেদের একটাই ধারণা থাকে যে তারা সম্পত্তি কামিয়ে নিয়েছে, তাই জীবিত অবস্থায় তাদের কোনো জিনিসেরই কোনো অভাব হবে না। বাবার মৃত্যুর পরে আমাদের বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা গরিব হয়ে গেছি, কিন্তু ভগবান আমাদেরকে সম্পর্কে সম্মান করতে শিখিয়েছেন। আমার মা হেসে নিজের হাতের মধ্যে আমার হাত নিয়ে ধরে বলতে লাগলেন, আচ্ছা তুই গিয়ে এখন আরাম কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই ক্লান্ত হয়ে পড়েছিস। সময় এভাবেই কাটতে লাগলো। আর এক বুধবার যখন আমি দেখলাম যে অর্ক, যাকে আমি টিউশন পড়াই, সে পড়ার সময় খুব ধ্যান দিয়ে একটা বইকে দেখছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি করছো তুমি? তোমার ধ্যান পড়ার দিকে নেই কেন? আমি কখন থেকে তোমাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করছি, আর তুমি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছো। ও বলল, ম্যাম, যদি আমি আপনার প্রশ্নের জবাব দিই তাহলে হয়তো আপনি খুশি হবেন, কিন্তু সেটা আমার পক্ষে ভালো হবে না, কারণ সেটা আমার স্বাস্থ্যের পক্ষে খারাপ প্রভাব ফেলবে। আমি ওকে বললাম, আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি কি বলছো? আর তুমি সবসময় কেন এত রহস্যপূর্ণ কথা বলতে থাকো? তুমি বাচ্চা মানুষ, তোমার এখন পড়াশোনা আর নিজের খেলাধুলার দিকে ধ্যান দেওয়া উচিত। এত বড় বড় কথা তোমার মতো বাচ্চার মুখে মানায় না।
তোমার সমস্ত কথা আমি বুঝতে পারি না। তুমি আমাকে সহজ করে বলো যে তুমি কি বলতে চাইছো। তখন ও আমাকে বলল, আমি আপনাকে কিছুই বলতে চাই না। আজকের মতো এটুকুই অনেক হয়ে গেছে। আমি ক্লান্ত হয়ে পড়েছি ম্যাম। বাকিটা কালকে পড়ে নেব। কিন্তু এখনো তো তোমার হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। আমার কথা শুনেও বলল, আমি আপনাকে বলছি না, ব্যাস আজকের জন্য এটুকুই অনেক। আমার সাথে এত বেশি তর্ক করবেন না। আমি বললাম, যেমনই হোক আমি তোমার টিচার, আর টিচার মায়ের মতো হয়। তুমি আমার সাথে এভাবে কথা বলো, এটা আমার ভালো লাগে না। যেটা শুনে ও রেগে আমার দিকে তাকালো আর বলল, খবরদার, আপনি আমার মা হওয়ার চেষ্টা করবেন না। আপনি খুব ভালো আর আমি আপনাকে সম্মান করি। এর মানে এই নয় যে আপনি আমার মা হওয়ার চেষ্টা করবেন, কেননা আমার মায়ের জায়গা আপনি কখনোই নিতে পারবেন না। আমি খুব ভালো করে ওর দিকে লক্ষ্য করলাম, যার মুখ এবং চোখ একই রকম ভাষা বলছিল। আমি চুপচাপ করে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলাম। তখন হঠাৎ অর্কর মায়ের সাথে আমার দেখা হয়ে গেল। আমি তাকে দেখে হালকা হেসে দিয়ে, তিনিও প্রতিউত্তরে হেসে দিয়ে আমাকে বললেন, এই নাও তোমার 1 মাসে অ্যাডভান্স ফিস। আর কাল তুমি এখানে আসবে না, কেননা আমরা বেড়াতে যাব। পরশুদিন এসে। আমি কিছুটা নরম শব্দ তাকে বললাম, আপনার কথা ঠিকই আছে, কিন্তু কয়েকদিন পর থেকে আপনার ছেলের টেস্ট শুরু হচ্ছে। আমার মনে হচ্ছে ওর এখন পড়াশুনো করা দরকার। যদিও এভাবে ছুটি দিতে থাকে, তাহলে ও যতটা পড়াশুনো করেছে সে সব কিছুই ভুলে যাবে, আর পরীক্ষা ওর নম্বর খারাপ আসবে। আমার কথা শুনে হঠাৎই ওর মা রেগে গেলেন। তিনি বলতে লাগলেন, আমার ছেলে তো আর তোমার কাছে ডাক্তারই পড়ছে না, যে একদিনের ছুটি নিলে খুব বড় লোকসান হয়ে যাবে। এখন তো ও বাচ্চা আছে, আর ছোট ক্লাসে পড়া বাচ্চাদের উপর এর তেমন কোনো প্রভাব পড়ে না। আর তোমার ওর মা হওয়ার দরকার নেই, ওকে নিয়ে এতটা চিন্তা করার দরকার নেই। ওর মায়ের কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম, আর ভাবলাম কত কড়া কড়া কথা বলতে পারে এই মহিলা। এরই মধ্যে আমাকে সেখানে রেখে অর্কর মা ভেতরে চলে গেলেন। সমস্ত রাস্তা আমি এটাই ভাবতে ভাবতে এলাম যে আমি কখনো ধনী লোকদের কোনো ব্যাপারে মাথা গলাবো না। যদি ও ফেল করে তাহলে করুক, আমার হয়তো এই ব্যাপারটা নিয়ে আফসোস থাকবে যে অর্ক একটা ইন্টেলিজেন্ট ছেলে, চেষ্টা করলে হয়তো ও কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারতো। কিন্তু ওর মাই যখন এটা চায় না, তখন আমি লাখ চেষ্টা করেও কিছুই করতে পারবো না। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ডাকলো। আমি পেছনের দিকে ফিরে এদিক ওদিক সব দিকে দেখলাম, কিন্তু কাউকেই এরকম ডাক দেওয়ার মতো মনে হলো না। জানি না কেন বারবার এরকম মনে হয় যে কেউ আমাকে ডাকছে। আর এরকম শুধু তখনই মনে হতো যখন আমি অর্কর বাড়ি থেকে টিউশন করে বের হতাম। জীবন এভাবেই চলছিল। হঠাৎ আমার জীবনে একটা বড় ঝড় এলো। আমি তো কখনো ভাবতেও পারিনি যে আমার জীবনে কখনো এরকম সময় আসতে পারে। পরের দিন যখন আমি অর্ককে পড়াতে ওদের বাড়িতে গেলাম, তখন সেখানে একটা লোককে বসা থাকতে দেখে আমি খুব অবাক হলাম। সেই লোকটা আমাকে অদ্ভুতভাবে দেখছিল। আমি নিজের ওড়না ঠিক করলাম, কেননা আমার ওই লোকটার চোখ দেখে খুব অদ্ভুত লাগছিল। ওই লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এই লোকটা কোনো ভদ্রলোক নয়। আজকের আগে কখনোই এই লোককে ওই বাড়িতে দেখিনি। না জানি ওই লোকটাকে। আমাকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ও বলল, ম্যাম, ইনি আমার বাবা, বেশিরভাগ সময় অন্য শহরে থাকেন। এটা শুনে আমি কিছুটা নিশ্চিত হয়েছিলাম। যাই হোক, এখন যেহেতু এই লোকটা ড্রয়িং রুমে বসেছিল, তাই আমি অর্ককে ব্যাগ নিয়ে আসতে বলে অন্য ঘরে চলে গেলাম। আমার এই বাড়িতে টিউশন পড়ানো 3 মাস হয়ে গেছে। এই কারণে আমি ভালোভাবে জেনে গেছিলাম যে কেউ যদি ড্রয়িং রুমে বসে থাকে, তাহলে আমি অন্য একটা ঘরে গিয়ে পড়াতে পারি। আমি ওকে টিউশন পড়াচ্ছিলাম। হঠাৎ ওই লোকটা ঘরের মধ্যে এসে পড়লেন। আমার তার এভাবে বসা অদ্ভুত লেগেছিল। তিনি আমাকে হ্যালো বললেন, যার জবাবে আমি নমস্তে বললাম। এরপরে তিনি বললেন, আমার ছেলে আপনাকে বিরক্ত করছে না তো? আমি এর প্রোগ্রেসের রিপোর্ট দেখেছি, এর মার্কস তো খুব ভালো এসেছে। আপনি সত্যি আমার ছেলেকে খুব ভালো পড়াচ্ছেন। আপনার পিছনে খরচ করা টাকা আমাদের কাজে লেগেছে। আমি ওই লোকটার কথায় জবাব দিতে গিয়ে বললাম, আপনি ঠিকই বলেছেন, আমি ভালো করে পড়ানোর জন্যই টাকা নিই। তিনি আমাকে খুব গভীর চোখে দেখতে লাগলেন, যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এর মধ্যে অর্কর মা ঘরের মধ্যে এসে গেলেন। তিনি নিজের স্বামীর সাথে কথা বলে তাকে ঘর থেকে নিয়ে চলে গেলেন। আমি ওই লোকদের হাবভাব বুঝতে পারতাম না। না জানি এরা নিজেদেরকে কি মনে করে। আমি আর অর্ক বসে পড়াশোনায় ব্যস্ত ছিলাম। সেই সময় আবার ওই লোকটা ঘরের মধ্যে এলেন, আর এসেই আমাকে বললেন, ম্যাডাম, যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে আমাকে বলতে পারেন। আমি হেসে বললাম, না না, আমার কোনো জিনিসের দরকার নেই, কিন্তু আপনি যদি এই ঘর থেকে বাইরে যান তাহলে আমার পক্ষে ওকে পড়ানোর সুবিধা হয়। আমার কথা শুনে হঠাৎই ওই লোকটার মুখের রং বদলে গেল। হয়তো আমার কথা তার খারাপ লেগেছিল, কিন্তু আমি বা কি করতাম? আমার পড়ানোতে ডিস্টার্ব হচ্ছিল। আমি এখন ওই দরজার দিকে দেখছিলাম, যেখান দিয়ে ওর বাবা চলে যাচ্ছিলেন।
তখন হঠাৎই আমি সেই ডাক শুনতে পেলাম, যেটা এর আগে আমি 2-3 বার শুনেছিলাম। যখন আমি ঘুরে দেখলাম, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। সেই বাচ্চা যাকে আমি টিউশন পড়াচ্ছিলাম, সে আমাকে এইভাবে আওয়াজ দিচ্ছিল। অর্কর গলা আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর আমি তাড়াতাড়ি করে ওকে বললাম, তোমার কি হয়েছে? আমি তো তোমার সামনেই বসে আছি, তবুও তুমি আমাকে এভাবে ডাকছো কেন? তখন ও আমাকে বলল, আমি আপনাকে এই কারণে ডাকছি, কেননা একমাত্র আপনি আমাকে সাহায্য। এর আগে ও কিছু বলতো, তখন হঠাৎ ওর মা ঘরের মধ্যে এসে পড়ল, আর অর্ক নিজের কথা বলতে বলতে চুপ করে গেল। এই ব্যাপারটা আমি ভালোভাবেই নোটিশ করেছি, যে ও নিজের মায়ের আশাতে চুপ করে গেল। আমি চাইলেও ওর কাছে জিজ্ঞেস করতে পারছিলাম না যে তুমি কি বলতে চাইছো। ওর মা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, প্লিজ টিচার, খারাপ মনে করবেন না। এখন আমি আর আমার স্বামী ছেলের সাথে টাইম স্পেন্ড করতে চাই। আমার স্বামী অনেকদিন পরে বাড়িতে এসেছে, এই কারণে আপনি কালকে পড়াতে আসবেন। আজকের জন্য এটুকুই যথেষ্ট। আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম, তাই তাড়াতাড়ি করে অর্কর বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আবার সেই ডাক শুনতে পেলাম। এবার আমি পিছন ফিরে দেখে নিশ্চিত হয়ে গেলাম যে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। কেননা অর্ক যাকে আমি টিউশন পড়াতাম, সে বাড়ির ছাদে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম যে প্রতিবার আর কেউ না, ওই আমাকে ডাকে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কালকে আমি যে কোনো উপায়ে এই ডাকার উদ্দেশ্য জেনেই ছাড়বো। কিন্তু এই ব্যাপারটা আমাকে ওর মাকে এড়িয়ে করতে হবে, কেননা ও ওর মায়ের সামনে চুপচাপ হয়ে থাকতো। হয়তো বাবার থেকে দূরে থাকার কারণে ও এরকম হয়ে গেছে। কেননা আজকে আমি ওকে ওর বাবার সাথে হেসে হেসে কথা বলতে দেখেছি। এমনিতে তো ও বেশিরভাগ সময় সিরিয়াস থাকতো। হয়তো ওর মা ওর বাবার আড়ালে ওর সঙ্গে খুব কঠোর ব্যবহার করে। তারপরে আমার মাথায় এই খেয়াল এলো যে হতেও পারে যে ওই মহিলা অর্ক নিজের মা না, বরং সৎ মা। কেননা আমি এদের ব্যাপারে এতটা জানতাম না। শুধু এটুকুই জানতাম যে অর্কর বাবা অন্য শহরে কাজ করে, আর বেশিরভাগ সময় তিনি অর্কের থেকে দূরেই থাকেন। আর ওর মা নিজেও কোনো একটা কোম্পানিতে চাকরি করে। আর এই 3 মাসে আমি কোনো আত্মীয় স্বজনকে কিংবা কোনো প্রতিবেশীকে ওদের বাড়িতে আসতে যেতে দেখিনি। একমাত্র আমিই ছিলাম যে তাদের বাড়িতে ওকে পড়াতে আসতাম। যাই হোক, আমি এই ডাকের কি কারণ কিছুই বুঝতে পারছি না। আমাকে এখন পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমি সুযোগ পাই তাহলে ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। কেননা আমি যখনই ওর সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, তখনই ওর মা ঘরের মধ্যে এসে যেত। ওর মা সবসময় ছেলের দিকে নজর রাখতো, আর হয়তো মনে হতো যে তার ছেলে আমাকে কিছু বলতে চায়, তাই বেশিরভাগ সময় তিনি আমাদের উপরে নজর রাখতেন। আমি বুঝতে পারছি যে এত সহজে আমি কিছু জানতে পারবো না। হতেও পারে অর্ক কোনো অসুবিধার মধ্যে আছে, আর আমার থেকে হেল্প নেওয়ার চেষ্টা করছে। আমি আমার মনের মধ্যে না জানি কত কি ভেবে নিয়েছি, আর না জানি কত রকমের প্ল্যান তৈরি করেছি। ইমাজিন আর বাস্তবের পার্থক্য আমি ভুলেই গেছিলাম। কেননা যা দেখা যায় সেরকম হয় না, আর যা হয় সেরকম দেখা যায় না। কিন্তু আমার অনুভব হচ্ছিল যেন অর্ক কোনো অসুবিধার মধ্যে আছে, আর ওর আমার সাহায্যের দরকার। কিন্তু জানি না ওর সমস্যা কি হতে পারে, এই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। যাই হোক, পরের দিন আমি টাইমের আগেই ওদের বাড়ি চলে গেলাম। যখন আমি ওদের বাড়িতে গেলাম তখন আমি খুশি হয়েছিলাম, কেননা অর্ক বাড়িতে একাই আছে। ওর বাবা মা বাইরে শপিং করতে গিয়েছে। আমি যখন নিশ্চিত হলাম যে বাড়িতে ও ছাড়া আর কেউ নেই, চাকরানিও আমাকে দেখে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম, তুমি আমাকে তাড়াতাড়ি সত্যি সত্যি বলো যে আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তুমি আমাকে এভাবে পিছন থেকে ডাকো কেন? যদি তুমি আমাকে মিথ্যা বলো, তাহলে যখন তোমার মা এখানে আসবে তখন আমি তার কাছে তোমার নামে অভিযোগ করব। আমি তাকে বললাম যে তুমি কিভাবে আমাকে পিছন থেকে ডাকতে থাকো। এইসব কথা বলার সময় খুব ভালোভাবে আমি ওর মুখে দিকে লক্ষ্য করলাম। ওর মুখের রং বদলে গেল। ও খুব টেনশন নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, যদি আপনি আমার মায়ের কাছে এসব কথা বলে দেন, তাহলে সে আপনার কথা বিশ্বাস করবেন না, আর আপনাকেও আগের 2জন টিচারের মতো এই কাজ থেকে বের করে দেবে। যতটা আমি আপনার ব্যাপারে জানি, আপনার আমাদের ব্যাপারে ইন্টারেস্ট নেওয়ার বদলে নিজের স্যালারির দিকে বেশি ধ্যান দেওয়া উচিত। আমি এত ছোট বাচ্চার মুখ থেকে এত বড় বড় কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপরে আমার প্রশ্ন সেখানেই ছিল। আমি ওকে বললাম, তুমি আমাকে সোজাভাবে বলো, তুমি আমাকে কেন ডাকতে থাকো? তখনও আমার কথার খুব অদ্ভুত ভঙ্গিতে জবাব দিয়ে বলল, ব্যাস, আপনি শুধু এটুকু জেনে রাখুন যে আপনি যেমন আমাকে টিউশন পড়ানোর জন্য টাকা পান, সেরকমই আপনাকে ডাকার জন্য আমিও টাকা পাই। আমি রাগে চোখে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি আমাকে কি জবাব দিচ্ছ? এই কথার উত্তরে ও বলল, তাই তো আমি বলছি, আপনি আমাকে পড়াতে এসেছেন, কিন্তু আপনি পড়ানোর ছেড়ে কি ডাকাডাকি নিয়ে পড়ে আছেন। এখন তো আমি এটাও বুঝতে পারছি না
যে আপনি কোন ব্যাপারে কথা বলছেন। আমার মনে হচ্ছিল যে আমি আমার মাথা ঠুকে নিই। এটুকু বাচ্চা আমার সঙ্গে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে। আমি ওকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করতাম, তখনই হঠাৎ গাড়ি হর্নের আওয়াজ শুনতে পেলাম। এই আওয়াজ অর্কের বাবা মায়ের গাড়ি। এর মানে হলো ওর বাবা মা ফিরে এসেছে। আমি ওর বই খুলে ওকে পড়াতে শুরু করে দিলাম। আর এখনকার মতো নিজের মাথা থেকেই সমস্ত কথা বের করে নিলাম। ওকে পড়ানোর পর আমি আমার বাড়িতে চলে এলাম। কিন্তু বাড়িতে এসেও আমি শান্তি পাচ্ছিলাম না। সমস্ত রাত এই কথাটাই ভাবতে থাকলাম যে অর্কের বিহেভিয়ারের ব্যাপারে আমি ভালোভাবেই জানতাম, কিন্তু ওর বাবার মধ্যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ওর বাবা আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকতো, আর তার চোখে নজর আমার জ্বলন অনুভব হতো। আমার সন্দেহ সেই সময় সত্যি প্রমাণিত হলো যখন পরের দিন আমি নিজের ফিস নেওয়ার জন্য ওর বাড়িতে গেলাম। ওদের বাড়িতে গিয়ে অর্কের মায়ের বদলে ওর বাবাকে দেখে আমি ঘাবড়ে গেলাম। যাই হোক, আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছিল, এই কারণে আমার স্যালারির দরকার। আমি এই কথাটা অর্কর বাবাকে সবেমাত্র বলতে যাচ্ছি, তখনই আমার মুখের উপরে কেউ রুমাল রেখে দিল, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন এটা দেখে আমার হুঁশ উড়ে গেল যে আমার হাত পা বাঁধা। নিজের হাত পা বাঁধা দেখে আমি খুব বেশি ঘাবড়ে গেলাম। কিন্তু এই ঘরটা চিনতে পেরেই আমি বুঝে গেলাম যে আমি নিশ্চিত কোনো বড় সমস্যায় ফেসে গেছি, আর এই লোকদের চক্রান্তের শিকার হয়ে গেছি। কেননা এটা অন্য কারো নয়, বরং অর্কদের বাড়ি। এর মানে এই যে এর বাড়ির লোকেরা আমাকে কয়েদি বানিয়ে রেখেছে। কিন্তু কেন? এরা আমার সাথে কি করতে চায়? কোমরে ব্যথা করার বুঝতে পারলাম যে আমি অনেকক্ষণ ধরে এক জায়গাতে বাঁধা অবস্থায় পড়ে আছি। জানি না আমার মা এখন কি করছে। নিশ্চয়ই আমাকে নিয়ে টেনশন করছে। কেননা রাতের বেলা আমার বাড়ি যেতে একটু দেরি হলেও আমার মা খুব টেনশনে পড়ে যেতেন। তার উপরে তার শরীর খারাপ। মায়ের কথা মনে হতে আমি হাত পা ছটফট করতে শুরু করে দিলাম। তখনই হঠাৎ দরজা খুললো, আর ঘরে যে লোকটা প্রবেশ করলো তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা আর কেউ নয়, আমার ছাত্র অর্ক। আমার মুখে কাপড় বাঁধা ছিল বলে আমি কোনো আওয়াজ করতে পারছিলাম না, কিন্তু না জানি কেন আজকে এই বাচ্চাকে আমার খুব খারাপ লাগছিল। ওর চোখ, ওর হাঁটা চলার ধরন আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। যদি আজকে আমি সাহস হারিয়ে ফেলি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি হাত পা চালাতে শুরু করে দিলাম। তখন অর্ক ধীরে ধীরে আমার সামনে বসলো, আর আমার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দিল। আমি এক নিঃশ্বাসে বললাম, তুমি আমাকে এখানে আটকে রেখেছো কেন? আমি তোমাকে কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও, আমার মা আমার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার কথা শুনে ও অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর বলতে লাগলো, টিচার, এত তাড়াহুড়া কিসের? আজকে তো আপনি আমার সঙ্গে শান্তিতে কথা বলার সুযোগ পেয়েছেন। আর আমার মুখের উপরে হাত বুলাতে চাইলো। আমি তখন আমার মুখ অন্যদিকে সরিয়ে নিলাম। ওর কথা বলার ধরন খুব খারাপ লাগছিল। এই কারণে না যে ও আমাকে আটকে রেখেছিল, বরং এই কারণে যে ওর টিউশন পড়ার সময় তো আমাকে খুব সম্মান দেখাতো। ও বদমাশের পাগল টাইপের অবশ্যই ছিল, কিন্তু আমার সাথে কথা খুব ভালোভাবেই বলতো। কিন্তু এখন ওর কথা বলার ধরন পাল্টে গেছে। ও আমার সামনে একজন বড় যুবক পুরুষের মতো দাঁড়িয়েছিল। আমি অবস্থা বোঝার চেষ্টা করে ওকে বললাম, তুমি কি চাও আমার কাছে? আর এটা তুমি কি ধরনের ব্যবহার আমার সাথে করেছো? আমি তোমার টিচার, আর টিচার মায়ের সমান হয়। আমার কথা শুনে ও হাততালি দিতে লাগলো, আর জোরে জোরে পাগলের মতো হাসতে লাগলো। বলল, ম্যাডাম, আপনি কি মা মা লাগিয়ে রেখেছেন? আমি তো নিজের মাকেই মা মানি না, আর আপনি আমার মা হতে এসেছেন? আপনাকে এখানে কি কারণে আটকে রাখা হয়েছে এটা আপনি কিছু সময় পরেই জানতে পেরে যাবেন। না জানি এসব আমার সাথে কি হচ্ছে। এইসব ব্যাপারে তো আমি কখনো ভাবতেই পারিনি। আমি নিজের মনে মনে এইসব চিন্তা করলাম, আর ভগবানের কাছে সাহায্যের জন্য ভিক্ষা প্রার্থনা করেছিলাম। অনেকক্ষণ পরে আবার দরজা খুললো, আর এবার যে লোকটা এলো তাকে তো দেখে আমার মনে হলো আমি আজকে শেষ। অর্পর বাবাও এসে আমাকে এইভাবে দেখতে লাগলো। একে তো আমি এই অবস্থার জন্য রেডি ছিলাম না, আর দ্বিতীয়ত এইসব কিছু যা এরা আমার সাথে করতে চাইছিল এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। না জানি কি এমন ছিল যেটা আমার সাহস জোগাতে আর আশা রাখার জন্য উৎসাহিত করছিল। অর্কর বাবার সামনে আমি হাত জোর করতে লাগলাম, আর তাকে বললাম, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আপনারা আমাকে এখানে কেন আটকে রেখেছেন? তখন সেও এটাই বলতে লাগলো যে তুমি তাড়াতাড়ি জানতে পেরে যাবে। এই কথাটা বলে তারা বাপ বেটা দুজনেই হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে গেল। তাদের যাওয়ার পরে হঠাৎ করে দুটো মোটা মোটা ইঁদুর ঘরের মধ্যে এসে গেল, যেগুলোকে দেখে আমার গলাতে আর্তনাদ বেরিয়ে গেল। সেই ইঁদুরগুলো আমার দিকে এক নজরে তাকিয়ে রইল। মনে হলো এরা অনেকদিন থেকে ক্ষুধার্ত। এরপরে ইঁদুরগুলো আমাকে কাটতে শুরু করে দিল, আর আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। ওই লোকেদের কান অবধি আমার চিৎকারের আওয়াজ পৌঁছাচ্ছিল, কিন্তু হয়তো তারা দুজন বাপ বেটা পাথরের মতো বসেছিল। বাইরে থেকে জোরে জোরে টিপি চালার আওয়াজ পাচ্ছিলাম।
যখন আমি দৌড়তে দৌড়তে চেয়ার থেকে পড়ে গেলাম, তখন তাড়াতাড়ি করে ইঁদুরগুলো দৌড়ে পালিয়ে গেল। ইঁদুরগুলো আমার পায়ে ক্ষত করে দিয়েছিল। আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। সবেমাত্র আমি একটা কষ্ট থেকে বের হতে পারিনি, তখনই দ্বিতীয়বার ঘরের দরজা খুললো, আর তারা দুজন বাপ বেটা ভিতরে এলো। তাদের হাতে বোতলের মধ্যে অনেকগুলো কালো ইঁদুর দেখে নিজের সমস্ত শক্তিদের চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম। আমি ভেবেছিলাম এবার আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরে পুরোদমে ঘামে ভিজে গেছিল। এরা যখন এসে বোতল খুললো, তখন হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম। পরে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে নিজের বাড়িতে পেলাম। আমি বুঝতে পারছি না যে এসব আমার সাথে কি হয়েছে। যখন মাথায় ব্যথা অনুভব হলো, তখন বুঝতে পারলাম আমার মাথায় পট্টি বাঁধা আছে। আমার পাশে আমার মা বসে আছে, আর তার সামনে একজন মহিলা বসে, যে ওই নির্দয় লোকটার স্ত্রী আর এক অসভ্য ছেলের মা। তাকে দেখে আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। আমার কন্ডিশন দেখে আমার মা আর সেই মহিলা দুজনের চিন্তায় পড়ে গেলেন। অর্কর মা আমার হাত ধরে আমাকে সামলানোর চেষ্টা করলো, যদিও আমি তার হাত ঝটকে ছাড়িয়ে নিলাম আর নিজের মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ওই মহিলা আমার সামনে হাত জোর করে বলল, আমি খুব লজ্জিত যে আমার স্বামী তোমার সাথে এসব করেছে। সে একজন মাথার অসুখের রোগী, কিন্তু না জানি তার কি হয়েছে যে সে লোকেদের কষ্ট পেতে দেখে খুব আনন্দ পায়। আমার স্বামীর চিকিৎসা অন্য দেশে চলছে। আমার মনে হয়েছিল যে সে ঠিক হয়ে গেছে। এখন আমার ছেলের মধ্যেও এই অসুখ ধরা পড়েছে। আমি যখন মার্কেট থেকে ফিরে আসি, তখন তোমার চিৎকার আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। আমি সঙ্গে সঙ্গে তোমাকে উঠিয়ে এখানে নিয়ে আসি। আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামী আর ছেলেকে পাগলগারদে পাঠিয়ে দিয়েছি। সেখানে তাদের চিকিৎসা হবে। তোমার সাথে যা কিছু ঘটেছে তার জন্য আমি খুবই লজ্জিত। আমি কিছু টাকা তোমার জন্য নিয়ে এসেছি। এটা তোমার চিকিৎসার জন্য লাগবে। আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। এরপরে আমাদের কারণে কখনোই তোমার কোনো অসুবিধা হবে না। অর্কর মায়া যাওয়ার পরে আমি অনেকক্ষণ অবধি ভয়ে কাঁপতে থাকলাম। কিছু সময় অবধি আমি এই ভয়ে কাটালাম। তারপরে ধীরে ধীরে জীবনের মূল স্রোতে ফিরে এলাম। আজকে সেই ঘটনা ঘটার 4 বছর হয়ে গেছে। আমার বিয়েও হয়ে গেছে। কিন্তু আজও যদি আমি কোনো ইঁদুরকে দেখতে পাই, তখনই আমার সেই ঘটনা মনে পড়ে। যাই হোক, এরপরে আর কখনো আমার সাথে এরকম কিছু হয়নি। কিন্তু যা কিছু আমার সাথে হয়েছিল, সেটাই এখনো আমি চিন্তাও করতে পারি না। কিছু সময় পরে আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন জানতে পারলাম অর্কর মা কোনো বড় অসুখের কারণে হাসপাতালে ভর্তি আছে, আর অর্কর বাবা একদম পাগল হয়ে গেছে। এটা শুনে আমার খুব আফসোস হলো। কিন্তু আমি আজও ভগবানকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে সেই দুর্ঘটনার পরেও সুস্থভাবে আসতে সাহায্য করেছেন। আমার জীবনে এখন খুব ভালোভাবে কাটছে। ভগবানের কৃপায় সবকিছু ঠিক হয়ে গেছে। আমার স্বামী খুব ভালো মানুষ। আমার মাও আমাদের সাথেই থাকে। সেই ঘটনার পর থেকে আমি খুব ভয়ে ভয়ে কাটাচ্ছিলাম, কিন্তু সে ধীরে ধীরে আমার জীবন পুরো বদলে দেয় যখন আমার দেখা তার সাথে হয়। আজকে আমি যার স্ত্রী, সেও একজন টিউশন টিচার, আর ও স্কুলে ভালো চাকরিও পেয়ে গেছে। ও আমাকে পছন্দ করে আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়, আর এইভাবে আমাদের দুজনে বিয়ে হয়ে যায়। ও বলেছিল যে ও আমার মাকেও নিজের মায়ের মতো নিজের বাড়িতে জায়গা দেবে, কেননা ওর বাবা মা এই দুনিয়াতে নেই। এই কারণে ও আমার মাকে নিজের মা মানতো। আমার আজও অর্কর আর ওর বাবার মতো লোকেদের দেখে খুব ভয় করে। ভগবানের কৃপায় আমি ধীরে ধীরে সবকিছু ভুলতে চেষ্টা করেছি। ধন্যবাদ বন্ধুরা।